হ্যালো গাইস, তোমরা হয়তোবা জানো যে অশ্বিনীকর সিজন 2 রিলিজ হয়ে গেছে, আর হয়তোবা এটার জন্য তোমরা অনেকেই অপেক্ষায় ছিল। যারা এর সিজন 1 অলরেডি দেখে নিয়েছো তারা হয়তো জানো যে এই স্টোরি লাইন কতটা ভালো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি আলাদা কিছু বলে রাখি। অশ্বিনীকর হলো একটা ইশিকাই টাইপের এনিমি, কিন্তু তোমার এটা দেখেই মনে হবে না যে এটা ইশিকাই টাইপের এনিমিও হতে পারে, কারণ এই স্টোরি লাইন এতটাই সুন্দর যে পুরো বিশ্বে এর নাম আছে। অ্যান্ড আই প্রমিস সিজন 2 অনেক বেশি ভালো। তোমরা যদি এই পুরো এপিসোডটা দেখো তাহলে তোমরা অবশ্যই একটা আলাদা রকমের ফিলিং পাবা, কিন্তু যারা এখনো সিজন 1 কভার করেনি তারা গিয়ে এক্ষুনি সেই সিজনটা দেখে আসো। তো চলো এখন সিজন 2 এপিসোড নাম্বার 1 এ চলে যায়। সিজন 2 শুরু হয় সেখান থেকে যেখান থেকে সিজন 1 শেষ হয়েছিল। লাস্ট সিনে আমরা দেখেছিলাম যে অ্যাকোয়া, আরিমা এবং আকানে একটা নাটকে কাজ পায় যেটার নাম ছিল টোকিও ব্লেড, যে নাটকটা একটা মাঙ্গা থেকে নেওয়া হয়েছিল। এখন এই এপিসোডের শুরুতে আমাদেরকে এই নাটক সম্পর্কেই বলা হয়। সেখানে আমাদের বলা হয় যে জাপানে একটা বড় যুদ্ধের কারণে সেখানের 21টা ব্লেড হারিয়ে গেছে এবং সবগুলো ব্লেডই ছিল লেজেন্ডারি। সেখান থেকে একটা ব্লেড সেখানকার মেইন ক্যারেক্টার পেয়ে যায় এবং এই নাটকটার মেইন ক্যারেক্টারের নামও ছিল ব্লেড। এই নাটকে ব্লেড বাদেও আরো কিছু সাইড মেইন ক্যারেক্টার ছিল। সেসব ক্যারেক্টারের নাম হলো শুরিকেন, কিজামি, মনমে, টকি এবং মেইন নায়িকা সায়া হিমে। নামগুলো শুনে আবার ভয় পেয়ে যেও না, কারণ এগুলোর খুব একটা বেশি রোল নাই, এগুলো কেবলমাত্র নাটকের ক্যারেক্টারগুলোর নাম। এরপর আমাদেরকে সেই নাটকের একটা সিন দেখানো হয় যেখানে সায়া হিমে মরেছিল এবং টোকি তাকে ধরেছিল, কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে এটা একটা রিহার্সেল ছিল। টোকিও ব্লেডে আমাদের এই সিরিজের মেইন ক্যারেক্টার অ্যাকোয়া টোকি হিসাবে এবং আমানে সায়া হিমে হিসাবে রোল করবে। সুরিহিমের রোল পেয়েছে আকিমা, কিজামির রোল পেয়েছে নারুশিমা এবং সাকায়ও মনমের রোল প্লে করতেছিল। এরপর সিন শিফট হয়ে রুমের দিকে চলে যায়, যে আয়ের কবরের সামনে দাঁড়িয়ে ছিল এবং আয়ের সাথে কথা বলতেছিল। এরপর আমরা আগের সিজনের একটা শর্ট রিভিউ দেখতে পাই, গতবার যখন তারা স্টেজে পারফর্ম করেছিল তারপরে 4 মাস কেটে গেছে। প্রেজেন্ট টাইমে আরিমা, রুমি এবং মেমে তিনজনে মিলে ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তেছিল, যার ফলে তাদের পপুলারিটি ধীরে ধীরে বাড়তেই ছিল। অন্যদিকে অ্যাকোয়া না চাওয়া সত্ত্বেও এই নাটকে রোল প্লে করতেছিল যাতে এর মাধ্যমে সে তার বাবাকে খুঁজে পায়। গত সিজনে অ্যাকোয়া আকানেকে সুইসাইড করা থেকে বাঁচিয়েছিল, যার পর থেকে তারা দুজনেই ক্লোজ হয়ে যায় এবং আকানে অ্যাকোয়ার নকল গার্লফ্রেন্ড হয়ে যায়। এটার মানে হলো পৃথিবীর সামনেই কেবলমাত্র ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার ভান করত। অন্যদিকে আরিমাও অ্যাকোয়াকে পছন্দ করত। অন্যদিকে রুবি আইকে প্রমিস করে, তুমি যে স্টেডিয়ামে পারফর্ম করতে পারো নাই আমি সেই সব স্টেডিয়ামে পারফর্ম করব, আমি নিশ্চয়ই তোমার জন্য সেখানে পৌঁছাবো। এরপর আমরা আবারও টোকিও ব্লেড নামক সেই নাটকের অর্গানাইজেশনে চলে যাই। সেখানে আমাদেরকে জাপানের মানুষদের পাওয়ারফুল কনফ্লিক্ট দেখানো হয়। সেখানে শুরিকেনের রোল করা আরিমা সেনজুকু ক্লাস্টারের পার্ট করবে এবং এই নাটকেরও মেইন ক্যারেক্টার হচ্ছে ব্লেড। এখানে তোকি এবং সায়াহিমেরও রোল আছে এবং তারাও আকানে ক্লাস্টারের একটা অংশ, যারা হিরোর অপোজিট রোল প্লে করবে। এই পুরো নাটকটায় শিবর কনফ্লিক্ট হবে, যেখানে শিবিউয়া এবং সেনজুকু একে অপরের সাথে লড়াই করবে। অ্যাকোয়া স্ক্রিপ্টে দেখে ভাবে এই নাটকে আমার এবং অ্যানিমেট সিন অনেক কম। এটা বুঝতে পেরে আকানে অ্যাকোয়াকে বলে, তুমি কি এই বিষয় নিয়ে দুঃখিত, কারণ তোমার রোল এই নাটকে অনেক কম? আমি শুনেছিলাম যে তুমি এবং অ্যাকিমা একে অপরকে অনেক আগে থেকেই চেনো। যেটাতে অ্যাকোয়া বলে, না না এরকম কোনো ব্যাপার না, অ্যাকিমা তো অনেক ভালো একটা অ্যাক্টর, ওর সামনে আমি অনেক ছোট দেখাবো। এরপর আকানে অ্যাকোয়ার পাশে বসে যায় এবং তাকে অ্যাক্টিং সম্পর্কে আরো কিছু বলতে শুরু করে, কিন্তু এসব দেখে অ্যাকোয়া বলে, দেখো আমার অ্যাক্টিং সম্পর্কে কোনো ইন্টারেস্ট নাই, আমি এসব করতেছি যাতে আমি আয়ের খুনি আমার বাবাকে খুঁজে বের করতে পারি। অ্যাকোয়াকে একজন প্রডিউসার আয় নাকি একজনের সাথে ভালোবাসতো, তাই সে তার প্রডিউসারের ম্যানেজার কেন নাইচির সাথে দেখা করতে চেয়েছিল এবং সেই হলো এই টোকিও ব্লেড নাটকের ডাইরেক্টর, আর তার জন্য সে এখানে আসতে রাজি হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই যে সেখানকার সকলে নিজের ক্যারেক্টারের উপর রিহার্সাল করতেছিল, কিন্তু এখন পর্যন্ত আমাদের এটা বলা হয়নি যে সেই নাটকের মেইন ক্যারেক্টার ব্লেডের অভিনয় হিসেবে কে কাজ করবে। প্রডিউসার এবং ডাইরেক্টর একে অপরের সাথে কথা বলতেছিল, তারা বলে এবার আমাদের অনেক ভালো ভালো অ্যাক্টর পেয়েছি। আকানে যে ছোট থেকেই নাটক করে আসতেছে তাই তার একটা অভিজ্ঞতা আছে, আর অন্যদিকে আকিমা তো অনেক জিনিয়াস একটা অ্যাক্টর। এরা দুজনতেই একসাথে কাজ করে তাহলে সেটা অনেক ভালো একটা ব্যাপার। আকিমা নিজের রোলের প্র্যাকটিস করতেছিল, ঠিক তখনই সেখানকার লিড অ্যাক্টর চলে আসে যার নাম হয় হিমেকাওয়া, আর হিমেকাওয়াই এই নাটকের ব্লেডের অভিনয় করবে। হিমেকাওয়ার এত সুন্দর অ্যাক্টিং দেখে কিছুক্ষণের জন্য হলেও আকিমা অবাক হয়ে যায়। এরপর সে নিজেকে সামলে নেয় এবং নিজের আরো মোটিভেট হয়ে নিজের বেস্ট
বেস্টটা দেওয়া শুরু করে দেয়। দুজনের অভিনয় এত ভালো হয় যে সকলেই ইমপ্রেস হয়ে যায়। আকিমার অ্যাক্টিং দেখে আকানে মনে মনে ভাবে, আমি কখনোই ভাবিনি যে আকিমা জীবনে এটাও করতে পারবে। আমি কখনোই আকিমাকে নিজের অ্যাক্টিং শো প্লেস করতে দেখিনি। আমি কখনোই এটা ভাবিনি যে সে নিজের অ্যাক্টিং এর মাধ্যমে অনেকে ইমপ্রেস করার চেষ্টাও করবে। আকিমার অ্যাক্টিং দেখে ডাইরেক্টর বলে ওঠে, আমি অনেকদিন যাবতই খেয়াল করতেছিলাম যে আমাদের অর্গানাইজেশনের অ্যাক্টররা ঠিকভাবে অ্যাক্টিং করতে পারতেছে না। তাই আমি ভাবলাম যে তাদের মোটিভেশনের প্রয়োজন, আর এজন্যই তাদের মোটিভেশন দেওয়ার জন্য আমি এখানে একজন লিড অ্যাক্টরকে ডেকেছি। এরপর সবাই আবার রিহার্সেল শুরু করে। এভাবে রিহার্সেল করতে করতে 3 দিন পার হয়ে যায়। এরপর আমাদের বলা হয় যে একটা রিহার্সেল করতে প্রায় 30 দিন সময় লাগে। ব্যাপারটা আমিও খুব ভালো করে জানতাম না। তো যেহেতু অনেক দিন যাবত রিহার্সেল করতে হয়, তাই সকল অ্যাক্টরদের রিহার্সেল করার জন্য সময় বের করা খুবই কঠিন হয়ে পড়ে। আর এর জন্য রিহার্সেলের সময় তাদের জন্য কর্মচারী রেখে দেওয়া হয়। কিন্তু তারপরে অ্যাক্টররা নিজেদের সময় বের করে যেভাবেই হোক রিহার্সেলে আসে। রিহার্সেলের জন্য আলাদা আলাদা গ্রুপ তৈরি হওয়া শুরু করে। আকিমা, হিমেকাওয়া এবং আয়ু সকলের থেকে একটু দূরে দূরে থাকে এবং অন্য গ্রুপে বাকি সবাই এবং তাদের প্রডিউসার থাকে। যেখানে সবাই রিহার্সেলের জন্য পরিশ্রম করতেছিল, সেখানে আমাদের মেইন ক্যারেক্টার আকুয়া একা একা বসেই নিজের ভাবনাতেই ডুবে থাকে। আকুয়াকে একা দেখে আকানে তার দিকে এগিয়ে যায় তার সাথে কথা বলার জন্য। সেখানে গিয়ে আকানে খেয়াল করে যে আকুয়া আকিমার দিকে তাকিয়ে আছে। আকুয়া আকানেকে বলে, আগে আকিমা কারোর সাথেই কথা বলতো না, কিন্তু বর্তমানে সে অনেক মানুষের সাথে কিভাবে মিশতে হয় তা শিখে গেছে এবং এখন সে ক্যারেক্টারের ভেতর ডুবে যাওয়ার চেষ্টা করে। কেউ যদি ন্যাচারাল অ্যাক্টিং করে, সেও ন্যাচারাল অ্যাক্টিং করতে পারে। যার জন্য হিমেকাওয়ার অ্যাক্টিংটা আকিমাকে তার বেস্টটা দেওয়ার জন্য ফোর্স করেছে। কিন্তু তুমি যদি এখন কিছু না করো, তাহলে তুমি আকিমার কাছে হেরে যাবে। আকিমা এবং আকানে ছোটবেলা থেকে একে অপরের প্রতিযোগী। তার উপর আবার তারা দুজনেই একুয়াকে পছন্দ করে। একুয়ার মুখে আকিমার প্রশংসা শুনে আকানে অনেক জেলাস ফিল করতে থাকে। আকানে একুয়াকে বলে, তুমি তোমার নিজের অ্যাক্টিং এর উপর ফোকাস করো, তুমি যেন আবার হেরে না যাও। যেটা শুনে একুয়া বলে, আমার জেতার কোনো ইচ্ছাই নেই, কারণ আমি জানি যে একজন ট্যালেন্টেড ব্যক্তির কাছে আমি কখনোই জিততে পারবো না। এরপরে সিনে আমরা দেখতে পাই যে আকানে নিজের ক্যারেক্টারের প্র্যাকটিস করে দেখায়, কিন্তু ডাইরেক্টরের সেটা খুব একটা বেশি ভালো লাগে না। আসলে আকাহামের যে ক্যারেক্টার নাটকে সায়াহিমে, সেটা টোকি ক্যারেক্টারের ফিয়ান্সে হিসেবে দেখানো হয়েছে, কিন্তু সে আবার অরিজিনাল স্টোরিতে লড়াইয়ের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই সায়াহিমে খুব ভালোভাবে অ্যাক্টিং করতে পারতেছিল না। রিহার্সেলের ৫ম দিনে সেই নাটকের রাইটার সেখানে সবকিছু দেখতে আসে। আকানে তাকে সায়াহিমের ক্যারেক্টার সম্পর্কে কথা বলতে চাচ্ছিল, কিন্তু সে ভয় পাচ্ছিল। এটা দেখে আকুয়া নিজে গিয়ে কে বলে, আকানে আপনার সাথে সায়াহিমের ক্যারেক্টারটা নিয়ে কিছু বলতে চায়। যেটা দেখে আমাদের আকানে শক হয়ে যায়। আকানে ভয়ে ভয়ে সায়াহিমের ক্যারেক্টারটা নিয়ে তার রাইটারের সাথে কথা বলে। যেটা শুনে আকানেকে বোঝায়, আমাদের পুরো মাঙ্গাটাকে একটা ছোট নাটকে দেখাতে হবে, আর এজন্য আমাদের পুরো স্টোরিতে একটু চেঞ্জ আনতে হবে। একটা ছোট নাটকে সবকিছু দেখানো পসিবল না, তাই আমাদের স্টোরিটাকে খুব সাধারণভাবে রাখতে হবে, যাতে মানুষ এসব দেখে বুঝতে পারে যে কাহিনীটা আসলে কি হলো। এরপর সে আকানেকে আরো বলে, দেখো তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি স্টোরিটাকে কিছুটা পরিবর্তন করতে পারি। কিন্তু ডাইরেক্টর কেনাইচি তাকে এটা করতে মানা করে। সে বলে, যদি আমরা নাটকটা নিয়ে বেশি টানাটানি করি তাহলে অডিয়েন্স অনেক বোর হয়ে যাবে। তার উপর স্ক্রিপ্ট হিসেবে আমার এই স্টোরিটাই ঠিক লাগতেছে। ডাইরেক্টর আকানেকে বলে, তুমি ক্যারেক্টারের উপর এত জোর না দিয়ে কেবলমাত্র যেখানে যেভাবে অ্যাক্টিং করতে বলা হয়েছে সেভাবে করো, যাতে মানুষ এই স্টোরিটাকে বুঝতে পারে। কিছুক্ষণ পর সেখানে টোকিও প্লেট মাঙ্গা রাইটার চলে আসে। তোমাদের যাতে কনফিউশন না হয় সেজন্য আমি বলে রাখি যে আগে যে তোমরা রাইটারটাকে দেখলে, সে হলো এই মাঙ্গার উপর বেস করা নাটকটার রাইটার, এবং এখন যাকে দেখতে পাচ্ছ সে হলো এই মাঙ্গাটার রাইটার, এবং এই রাইটারটার নাম হয় অভিকো, যাকে আমরা অভি বলেই ডাকবো। অভি একটা ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে, যে তার অ্যাসিস্ট্যান্ট কিচিজুকির পেছনে লুকিয়ে থাকে। কিচিজুকি আরিমা এবং একুয়াকে দেখে অনেক খুশি হয়, কারণ তারা দুজনেই তারা আগের নাটকে অনেক ভালো পারফর্ম করেছিল। আয়ু ওই নাটকে ছিল, কিন্তু তার অ্যাক্টিং খুবই খারাপ ছিল, যার কারণে সে আয়ুকে দেখে খুব একটা বেশি খুশি হয় না। কিছুক্ষণ পর যখন অভি সকলের অ্যাক্টিং দেখে, তখন সে এতটাই ইমপ্রেস হয়ে যায় যে পুরো স্ক্রিপ্টটি পাল্টে ফেলার কথা বলে, যেটা শুনে সকলেই অবাক হয়ে যায়। আর এরই সাথে আমাদের ওশিনোকি সিরিজের সিজন 2 এর এপিসোড নাম্বার 1 এখানেই শেষ হয়। আমি আশা করছি যে তোমাদের এই এপিসোডটি অনেক ভালো লেগেছে, এবং আমি নিজেও আশা করছি যে এর পরের এপিসোডগুলো এর থেকে আরো অনেক বেশি ভালো হবে। আর পরের এপিসোডে দেখার জন্য এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরের ভিডিও আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।